বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আবারও অনেক দিন পর পহেলা বৈশাখের আগে শুভ বাংলা নববর্ষের সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে আমি বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের যে রাজনীতি এবং বিভিন্ন সরকার এবং বাংলাদেশের অবস্থার উপর কিছু আলোকপাত করব। সেটা হচ্ছে যে এর মধ্যে আসলে অনেক দিন আমি ভিডিও করি নাই, তো অনেকগুলি ইস্যু দেখা যাইতেছে। তার মধ্যে প্রথমত আমি বাংলাদেশের বাংলাদেশের সমস্ত জনগণকে আমার ভালোবাসা, শ্রদ্ধা এবং প্রত্যেকটা দল, বিশেষ করে আমাদের যে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি কে আমার স্যালুট জানাই এবং আমি আমার প্রিয় নাটোরবাসীর সবচাইতে গ্রহণযোগ্য এবং প্রিয় নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাইকে আমার বড় ভাইকে শ্রদ্ধা জানাই এবং আমাদের দেশনায়ক তারেক রহমান, শ্রদ্ধেয় নায়ক তারেক রহমানকে আমার অনেক অনেক শ্রদ্ধা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের জন্য বহু বছর গণতন্ত্রের লড়াই করে যাচ্ছেন, এখনও করছেন, এবং বিএনপির যত কেন্দ্রীয় নেতা সবাইকে আমি ক্ষুদ্র মানুষ, আমি সবাইকে সালাম, শ্রদ্ধা জানিয়ে আমি শুরু করছি। তো এখানে আমি দেখলাম যে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ডক্টর ইউনূস স্যার এর মধ্যে ব্যাংককে গেলেন, চীনে গেলেন, চীন থেকে ঘুরে আসলেন, ব্যাংককে সম্মেলন করে আসলেন। তো সেখানে উনি সাইড লাইনে ভারতের প্রধানমন্ত্রী মোদির সাথেও দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করছেন এবং সর্বোপরি সেখানে যেটা আমরা দেখি যে ইউনূস সাহেব বাংলাদেশের পক্ষে ভারতের প্রধানমন্ত্রীকে যে কথাগুলি বলছেন, তো কথাগুলো কিছু কিছু যুক্তি তো ছিলই। যেমন আমাদের নদীর যে পানি বা হিস্সা, তারপরে হচ্ছে আমাদের যে বাংলাদেশের যে এতদিন যে ভারত যে বাংলাদেশকে নিয়ে যে তারা যে একরকম খেলা করে গেছে এতদিন, তারই প্রত্যুত্তরে অনেক কিছুই
এই প্রধান উপদেষ্টা ওনাকে জানাইছেন। তিনি বাংলাদেশের যে এই যে আমাদের এখানে যে আমাদের স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা ওখানে যে আছে তাদের তাকে ফেরতের বিচারের সম্মুখীন করার জন্য তাকে ফেরত চেয়েছেন। আরও বিভিন্ন বিষয় নিয়ে সীমান্ত বা পানি হিস্সা এগুলি বিভিন্ন বিষয় নিয়ে তার দাবি দেওয়া এটা যৌক্তিক আমি মনে করি। কারণ তারা চিরটা দিন এই বাংলাদেশকে নিয়ে এই যে সীমান্ত, তারপরে হচ্ছে আমাদের এই যে আমাদের তিস্তা, তারপরে হচ্ছে বিভিন্ন যে আমাদের যে ওপরে একটা সাম্রাজ্যবাদী একটা যে ভারত চালাইছে। এবং এই যে আমরা ইতিমধ্যে 5ই আগস্টের পরেও দেখছি যে ভারত তাদের মিডিয়াগুলি থেকে আমাদের বাংলাদেশের যে অপপ্রচার এবং গোটা ওয়ার্ল্ডে যে তারা যে অপপ্রচার চালাইছে, আসলে এটা তো ভারতের জন্য ভারত এখন বলে যে আজকে আমি খবরে মনে দেখলাম যে ভারত বলতেছে, ভারতের সম্ভবত পররাষ্ট্রমন্ত্রী অথবা তাদের কোনো এক মন্ত্রী বলতেছে যে তারা বাংলাদেশকে নাকি বহুত নাকি ভালোবাসছে, বাংলাদেশকে সবচাইতে পৃথিবীর মধ্যে নাকি তারা সবচাইতে আপন করে দেখছে বাংলাদেশকে, বাংলাদেশের সব দিক দিয়ে তারা ভালো চাইছে, এগুলি তারা বলতেছে। তো তখন কথাগুলি শুনে আমার আসলে ভালো লাগে নাই। কেন ভালো লাগে নাই? যে ভারত যেটুক বলতেছে যে ভালোবাসছে, সে তো একটা বড় দেশ, সেই হিসাবে তো এই যে একটা অভ্যুত্থান হলো, গণ অভ্যুত্থান, তখন থেকে তো আমাদের তো সহযোগিতা ভারতের করা উচিত ছিল। এই যে আজ শেখ হাসিনাকে, এই স্বৈরাচার হাসিনাকে বিচারের সম্মুখীন করার জন্য তো ভারতের উচিত ছিল ওখানে আশ্রয় না দিয়ে আমাদের এখানে বিচারের সম্মুখীন করে দেওয়া। এবং এই যে তাদের মিডিয়াগুলি যে আমাদের নামে যে অপপ্রচার, আমরা এখানে সংখ্যালঘিষ্ঠ কি সংখ্যাগরিষ্ঠ যে এই যে কি আমরা অত্যাচার করি টরি, এগুলি যে এই যে বলে বেড়াইছে, সংখ্যাগরিষ্ঠ মানুষদের আমরা নাকি করি, তাদের নির্যাতন করি, এর বিভিন্ন কথাবার্তাগুলি যে এই যে এতদিন ধরে যে চালাইছে গোটা বিশ্বে। তো তারা তাহলে ভারত যে বলে যে আমাদেরকে নাকি খুব ভালোবাসছে সব দিক দিয়ে, কীভাবে ভালোবাসলো? তারা যেটুক ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা দিয়েছে তার বিনিময়ে তো তারা পয়সা নিয়েছে এখান থেকে টাকা নিয়েছে, এখান থেকে তারা যেটুক সেবা, যেটুক আমরা হয়তো বা তাদের কাছ থেকে সেবা পাইছি, তার বিনিময়ে তো বাংলাদেশ থেকে অর্থ তার চেয়ে বেশি নিয়েছে। আর স্বৈরাচার হাসিনা আমলে তো আরও বেশি নিয়েছে তারা। তো ভারতের এই যে বাংলাদেশকে অনেক ভালোবাসছে, এই কথা শুনে আমার হাসি লাগে। এটা আমি আমার জন্মের পর থেকে, আমার ছোটোর থেকে বড় হওয়া পর্যন্ত আমি দেখছি যে ভারত যতটুকুন করছে বাংলাদেশ আমার মনে হয় যে তার চেয়ে বেশি করছে। আর এই 15টা বছর তো আরও বেশি করছে। বিভিন্ন সময় বিভিন্নভাবে ভারত আমাদের দেশের ওপর দিয়ে অনেক নাক গলাইছে। সাম্রাজ্যবাদী একটা দেশ যে যে ছোটোখাটো দেশগুলির ওপরে যে অত্যাচার করে, তার কোনোটাই তারা কম করে নাই। তাহলে তার কী ভালোবাসছে আমি তো বুঝলাম না। তারা এই কথাগুলো কখন বলছে? যখন ডক্টর ইউনূস যখন চীনে গেল, চীনে যে তারা বিনিয়োগের কথা বলল, চীনে যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার কথা বলল, চীনে যখন বাংলাদেশের যে চিকেন নেকের কথা বলল, বিমান ঘাটির কথা বলল, বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের কথা বলল, বাংলাদেশের উন্নতির কথা বলল, তখন ভারতের গা তো জ্বালা ধরবেই, এটাই স্বাভাবিক। তো এতদিন কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু আমরা ফলো করছি যে নরেন্দ্র মোদী কিন্তু ইউনূসের সাথে দেখা করতো না, কথা বলতো না, মানে একটা
ভাব নিয়েছিল। কিন্তু যখন এখানে একটা বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে যে যখন দেখলো যে এই চীনে গেছে, চীন সফরে যখন গেলেন ডক্টর ইউনূস স্যার, তখনই কিন্তু এই নরেন্দ্র মোদী স্বইচ্ছায় তার সাথে দেখা করলো। তো আমি মনে করি এটা একটা নরেন্দ্র নরেন্দ্র মোদীর একটা পলিটিক্স, রাজনীতি। অর্থাৎ যখন দেখলো যে ওরা ভাবছিল যে বাংলাদেশে কেউ নাই, বাংলাদেশ একটা এতিম রাষ্ট্র। তো তখন যখন চীনের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য যখন আমাদের ডক্টর ইউনূস স্যার গেলেন, তখনই মোদি কিন্তু গায়ে পড়ে যায় তার সাথে মানে সম্পর্কটা দ্বিপাক্ষিক আলোচনা বসলো হচ্ছে মোদির সাথে ব্যাংককে। তো এটার একটা কারণ আছে। এরা এরা আমি তো এদেরকে, ভারতকে আমি আসলে যে যাই বলুক, আমি ওদেরকে বিশ্বাস করি না। ওরা এখন ওই চীনের থেকে বাংলাদেশকে হটায় নিয়ে আসে, তো তাদের মুখী, ভারতমুখী করার জন্যেই তারা আসলে ওটা বসছিল, এবং আরও যাতে আমরা চীনমুখী না হই সেই জন্য তারা এই কাজটা করছিল। যখন দেখলো আর হলো না, তখন কি করলো দেখেন, তার একদিন কি দুদিন পরে তারা এই যে ভারতের যে বাংলাদেশের যে ট্রান্সশিপমেন্ট, এটাকে বন্ধ করে দিল। অর্থাৎ এই যে ভারতের যত আমাদের যে ট্রান্সপোর্টের যে গাড়িগুলি আছে, যে আজকেও দেখলাম মনে হয় কিছু গাড়ি বাংলাদেশে বর্ডার দিয়ে বাংলাদেশে পাঠায় দিল। অর্থাৎ তারা ট্রান্সশিপমেন্টটা বন্ধ করে দিল। তো এতে আমরা যদি সারা জীবন এই ভারতমুখী হয়ে থাকি, তাহলে তো আমাদের চলবে না। আমাদের থেকেও নিজের পায়েও তো দাঁড়াতে হবে নাকি? আমাদের দেশের চেয়েও ছোট ছোট দেশগুলি আজকে নিজের পায়ে দাঁড়ায় গেছে। মালদ্বীপের মতো দেশ চলছে না? চলছে তো, ছোট দেশ। এরকম আরও ছোট ছোট দেশগুলা ওই ভারতের উপর দিয়েই, ওই যে ভারতের বিমানবন্দর বা ভারতের এই সমুদ্র বন্দরগুলি যে ব্যবহার করতে হবে, করে যে আমাদের ব্যবসা বাণিজ্যগুলি চালাইতেই হবে, এছাড়া বিকল্প কি ব্যবস্থা নাই? অবশ্যই আছে। তো তো বাংলাদেশের যে আজকে বাণিজ্য উপদেষ্টা দেখলাম খবরে বলল যে এটা ঠিক হয়ে যাবে। কীভাবে ঠিক হবে? বাংলাদেশকেই এটা ঠিক করতে হবে। এই ভারত যে এই যে ট্রান্সশিপমেন্টটা বন্ধ করছে, তাদের আসলে এটা কি, ভারত ভাবছিল যে ভারত ছাড়া বাংলাদেশ চলতে পারবে না। কিন্তু যখন দেখলো যে বাংলাদেশ তো ঠিকই ধীরে ধীরে চলতেছে, তখন ভারতের তো মাথা খারাপ হয়ে গেছে। এখন কি করবে, আর কোনো কিছু খুঁজে না পেয়ে এই যে ট্রান্সশিপমেন্ট বন্ধ রাখছে। তো আমি মনে করি যে বাংলাদেশের সদিচ্ছা, বাংলাদেশের অনেস্টলি চিন্তাভাবনা থাকলে, বাংলাদেশের লোক যদি শ্রম দিতে পারে, বাংলাদেশের সরকার যদি ঠিকঠাক মতো চালাইতে পারে, তো ভারতের ওই ট্রান্সশিপমেন্টটা আমাদের প্রয়োজন নাই। আমরা অন্য ওয়েতে, আমরা অন্যভাবে আমাদের ব্যবসা বাণিজ্য চালাইতে পারবো। এটা নিয়ে আমাদের অত টেনশনের কিছু নাই। এগুলি একদিন ঠিক হয়ে যাবে। বরঞ্চ ওই নিজের পায়ে দাঁড়ানো এবং হচ্ছে বিকল্প বুদ্ধিগুলি খুঁজে বের করতে হবে। যে ভারতমুখী আমাদের এতটা হওয়ার কোনো দরকার আমি মনে করি না। এতে ভারত পায়ে বসছিল এবং ভাবছিল যে ওদের ছাড়া আমরা চলতে পারবো না। যার ফলে দেখেন, এই যে হাসিনাকে দিয়ে 15 বছর, তারও আগে থেকেই ভারত, ওই বহু আগে থেকেই, সে আমরা ইন্দিরা গান্ধীর আমল থেকে, তার আগে থেকে দেখতেছি ভারত এই বাংলাদেশকে ওরা তো আসলে ব্যবহার করছে, একরকম ব্যবহার করে গেছে। বাংলাদেশের থেকে অনেক কিছু নিয়ে গেছে। যুদ্ধের পরেও অনেক আমাদের দেশের থেকে অনেক যুদ্ধাস্ত্র থেকে শুরু করে বাংলাদেশ থেকে অনেক সোনাদানা, অনেক কিছু নিয়ে চলে গেছে এখান থেকে। অর্থ করি সব এখান থেকে নিয়ে গেছে, এবং পরবর্তীতে তার আয়ত্তের যে সরকারগুলি ছিল তাদের মাধ্যমে নিয়ে গেছে। তো ভারতকে আমরা আসলে, আমি অনেকে হয়তো ভালোবাসতে পারে, কিন্তু ভারতকে আমি ঘৃণাই করি। কারণ ভারত একটু যদি আমাদের সাথে সহানুভূতি করে, বা ব্যবসা বাণিজ্যে একটু যদি হেল্প করে, হয়তো আমরা একটু চিকিৎসা যেতাম। ওদের দেশে আমাদের চিকিৎসা না করলেও এখন পৃথিবীতে অনেক উন্নত হয়ে পড়ছে। অনেক দেশেই চিকিৎসা যা করা যাবে, আর যাওয়া যাবে।
আর চিকিৎসার জন্য যে আমরা ইন্ডিয়াতে যাই, আমাদের দেশেও কিন্তু ভালো ভালো ডাক্তার আছে। এখানে যদি একটু ভালো ভালো ডাক্তাররা যদি একটু অনেস্ট হয়ে যায় এবং একটু কেয়ারফুলি রুগী দেখে আর একটু কম খরচের মধ্যে দেখে, আর ইনস্ট্রুমেন্টগুলি মানে ডাক্তারদের যে যন্ত্রপাতিগুলি চিকিৎসার জন্য এগুলি একটু উন্নত করলেই আমাদের ইন্ডিয়া না গেলেও চলবে, অথবা আশেপাশে আরও দেশ আছে সেখানে চিকিৎসা করলেও হবে। আমি আরেকটা জিনিস বলতে যাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে আমেরিকার যে 37% যে শুল্ক, এই 37% শুল্কটার ব্যাপারে একটু বলি। শুল্কটা যে 37% আর আগে ছিল 15% এই ব্যবসা রপ্তানির ব্যাপারে। তো এতে 52% যেটা ছিল সেটা আমাদের এই সরকার এটা অলরেডি আমেরিকার প্রেসিডেন্টকে এটা জানাইছে। তো সেখান থেকে আজকে খবরে দেখলাম যে ওই তারা নাকি 3 মাসের জন্য স্থগিত করছে। তো আমি মনে করি যে যেহেতু এটা শুধু বাংলাদেশের সমস্যা না, এটা গোটা বিশ্বেই এরকম একটা সমস্যা তৈরি করে রাখছে ট্রাম্প সরকার। তো আমি মনে করি যে এটা একটা ঠিক হয়ে যাবে, অথবা এটা একটা যদি গোটা বিশ্বের এটা অভ্যস্ত হয়ে যায়, আমার বাংলাদেশেরও ইনশাল্লাহ ব্যবসা বাণিজ্যে এটা একসময় অভ্যস্ত হয়ে যাবে আর কি। তো ওটা নিয়েও চিন্তা করা যাবে না। আমাদের তারপরেও আমি মনে করি যে সরকারের তরফ থেকে কূটনৈতিক তৎপরতা চালা যেতে হবে আর কি। এই একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আজকে দেখলাম যে বিএনপির, আমার এটা খুব ভালো লাগছে যে বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন দেশের যে বিনিয়োগকারী তাদের সাথে বিনিয়োগে আগ্রহী করার জন্য যে তাদেরকে সমর্থন দিয়েছেন। এজন্য আমার ভালো লাগছে যে একটা দেশ উন্নতি করতে হলে প্রথমে বিনিয়োগ এবং ব্যবসা বাণিজ্য এগুলি উন্নতিটাই হচ্ছে বড় বিষয়। যখন বিনিয়োগকারীরা বেশি বেশি আসবে, ব্যবসা বাণিজ্য অনেক ফুলে ফেঁপে বড় হবে, তখন দেশটা অবশ্যই উন্নতির দিকে যাবে। তো বিএনপি এই যে বিভিন্ন বিনিয়োগকারীর সাথে কথাবার্তা বলছে, এটা একটা ভালো উদ্যোগ ছিল, এটা আমি মনে করি। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে ও যেটা বলতেছিলাম যে ভারত ওই ওই যে চীনের সঙ্গে যে আমরা যে আমাদের যে এখন সম্পর্কটা ভালোর দিকে যাচ্ছে, এবং এটা যেতে হবে। ভারত একচেটিয়া একইভাবে আমাদের যে শোষণ করে যাবে, এটা হয় না, এটা হয় না। এই জন্য আমাদের আমাদের এখন আমাদের দেশের অর্থনীতি বা আমাদের যে একটা যে ইন্টারিম গভর্নমেন্ট বা আমাদের একটা নতুন একটা অভ্যুত্থান হলো, এখন আমাদের সব দিকেই আমাদেরকে শুধু এক জায়গায় পড়ে থাকলে তো হবে না, আমাদের সব দিকেই হচ্ছে আমাদের এই বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য বা অর্থনীতি বা সব দিক দিয়ে, শিক্ষা দীক্ষা, চিকিৎসা, সামরিক, সব দিকেই আশেপাশে প্রত্যেকটা দেশের সাথেই আমাদের সম্পর্ক, যেদিকে আমরা ভালো পাবো আমাদেরকে সম্পর্ক ঠিক রাখতে হবে। এটা আমাদের এখন কারো কথা মতো যে ভারত বলবে যে ওর সাথে সম্পর্ক করা যাবে না, পাকিস্তানের সাথে করা যাবে না, অমুকের সাথে করা যাবে না, এগুলি ঠিক না। আমার দেশ কী করে বাঁচবে, এই দেশের লোক কী করে বাঁচবে, কী করে উন্নতি হবে, সেইভাবেই দেশ আগাবে, এটা আমরা সমর্থন করি এবং আমরা মনে করি জনগণ এটা। আচ্ছা, আরেকটা কথা আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ওই প্যালেস্টাইনের ব্যাপারে একটু বলি। সেটা হচ্ছে যে প্যালেস্টাইন একটা আমাদের, যেহেতু আমাদের দেশ 90% মুসলমান, এবং আমাদের যে ওখানে ছোট ছোট বাচ্চাদের যে প্যালেস্টাইনে মারা হচ্ছে একচ্ছত্রভাবে, তো এটার আমরা তীব্র নিন্দা জানাই। এবং আজকে ঢাকাতে বিশাল বিএনপির উদ্যোগে যে একটা বিশাল জনস্রোত যে এই যে প্রতিবাদটা জানাইছে যে ইসরায়েলের বিরুদ্ধে, এটা ভালো লাগছে আমার। এবং সবচেয়ে আরও ভালো লাগছে যে এই যে প্যালেস্টাইনের পাশে দাঁড়ানোর জন্য যে আরব বিশ্বের দেশগুলো যে তাদের পাশে দাঁড়াবে, প্যালেস্টাইনের পাশে, এই কথাগুলি যে তারা যে উচ্চারিত করছে, এটাও আমার কাছে খুব ভালো লাগছে। এটা হওয়া দরকার।
কারণ আরব বিশ্বগুলি প্রতিটা দেশ নিজে নিজে বাঁচার জন্য তারা ওই আহ, প্রতিবাদ করে না। এটা 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 ঠিক না, এটা ভুল। কারণ আপনি যদি প্রতিবাদ না করেন তাহলে কিন্তু ওই আমেরিকা বলেন আর যে কোনো দেশই ওই পরাক্রমশালী দেশই বলেন আর ইসরায়েল বলেন, তারা আরও বেশি পায়ে বসবে। তো ওখানে ছোট ছোট বাচ্চারা এবং সব অর্থাৎ প্যালেস্টাইনকে ধুলায় মিশে দেওয়ার মতো অবস্থা করছে, তার প্রতিবাদটা হওয়া জরুরি ছিল। এবং আমাদের দেশ থেকে যে প্রতিবাদটা হয়েছে এর জন্য আমি এদেরকে বিএনপিকে স্যালুট জানাই, প্রতিটা দলকে স্যালুট জানাই, সাধারণ মানুষকে স্যালুট জানাই। এবং কিন্তু আরও যারা দেশ আছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলি প্রত্যেকে এগিয়ে আসা উচিত এই বিষয়টা নিয়ে। এটা আমার ভালো লাগছে। আচ্ছা, আরেকটু আমি একটু বলি, সেটা হচ্ছে যে শেষে আমি একটা কথা বলার জন্যই আজকে আসলে আমার ভিডিওটা ছিল। সেটা হচ্ছে যে যে কিছু কিছু সোশ্যাল মিডিয়া এবং হচ্ছে আমি কিছু টিভিতেও দেখতেছি কিছুদিন থেকে যে বিএনপিকে নিয়ে বেশ মানে কথাগুলো এমনভাবে বলা হচ্ছে যে বিএনপি নাকি বিএনপির দোষটা বেশি ধরা হচ্ছে। ধরতেছে কারা? এই যে এনসিপি, এরা বিএনপির বড় বড় নেতৃবৃন্দ বা যারা বড় বড় নেতৃবৃন্দ, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তাদের বিরুদ্ধে এই যে মানে উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে। এটার আমি তীব্র নিন্দা জানাই। তারা এই যে কথাবার্তাগুলো বলেন কেন? বিএনপির ওরা 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 বিএনপির দোষটা খুঁজতেছে এটাই যে বিএনপি নাকি সংস্কার চায় না। বিএনপি কি চায়? বিএনপি চায় হচ্ছে কি নির্বাচন চায়। তো আমার বক্তব্য হচ্ছে যে আর নাকি দেশ গণ অভ্যুত্থানটা নাকি ওই এনসিপিরা ওরাই করছে নাকি, ওরাই নাকি নাগরিক কমিটি, তারপরে এনসিপি এরাই নাকি করছে। নাগরিক কমিটির পাটাবাড়ি তো আমি তো এর আগেও ভিডিও বলছি, এটার পাক্কা একটা বেয়াদব ছেলে। তো আসলে কথাগুলো বলতে চাই না, এদেরকে ঘৃণা লাগে, এদের কথাবার্তাগুলো ঘৃণা লাগে। এরা তো একটা চাঁদাবাজ। এই এই যে এনসিপির এরা প্রত্যেকটা সদস্য যারা কমিটিতে আছে, এরা প্রত্যেকটা এই এনসিপির এই যে নতুন দল খুললো, এরা প্রত্যেকটা চাঁদাবাজ। আজকে দেখেন তাদের অবস্থা, দেখেন তাদের চেহারার অবস্থা, দেখেন তাদের চাল চলন, তাদের গাড়ি বাড়ি, তারা প্রত্যেকটা চাঁদাবাজ। আচ্ছা, তারপরে এই যে নাগরিক কমিটি, এরা চাঁদাবাজি করে আর এই দোষগুলি বিএনপির ঘাড়ে ফেলানো হচ্ছে। অর্থাৎ একটা পরিকল্পিতভাবে আমি এটা ফলো করতেছি যে পরিকল্পিতভাবে ওরাও জানে, অন্যান্য দলগুলিও জানে, আমি সব দলের নাম বলতে যাচ্ছি না, প্রতিটা দলই জানে যে হচ্ছে যে ভোট নির্বাচন হলে বিএনপি বিশাল ভোটে বিজয় হবে। এটা ওরা জানে এবং এটা ওরা মেনে নিতে পারতেছে না, যার ফলেই তারা হচ্ছে ওই বিএনপির ঘাড়ে যেভাবে হোক, সত্য হোক মিথ্যা হোক, যেভাবে হোক এই বিএনপির নেতৃবৃন্দের উপরে এবং বিএনপির উপরে মানে তারা ব্লেম করতেছে, তারা বিএনপিকে দোষারোপ করতেছে। এবং করতে করতে যাতে বিএনপি একটা পর্যায়ে যায়, বিএনপির অবস্থাটা এমন অবস্থা হয়ে দাঁড়ায় যাতে হচ্ছে বিএনপি জনগণের কাছে খারাপ হয়ে যায়। এই কথাগুলো তারা বলতেছে। আমি এনসিপিকে বলি, এনসিপির যারা আছে, আমি প্রত্যেকেই বলি যে একটা কথা বলি আপনাদেরকে, যখন একটা গাছে কাঁঠাল ধরে, কাঁঠালটা কিন্তু একদিনে পেকে যায় না, কাঁঠালটা পাকতে কিন্তু অনেক সময় লাগে, তাই না? তো সেই কাঁঠালটা পাকতে 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 একটা যখন পাকাইতে 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 যখন কাঁঠালটা অনেক একদম পুরাপুরি পেকে যায়, তখন কিন্তু ওই বোটা ধরে বোটাতে একটু হালকা একটু টাচ করলে কিন্তু কাঁঠালটা পড়ে যাবে। তো ওই যে 15-20 বছর ধরে যে বিএনপি গণতন্ত্রের জন্য কিন্তু কখনোই আপোস করে নাই। বিএনপি গণতন্ত্রের জন্য আপোস করে নাই। গণতন্ত্র হতেই হবে এবং সঠিক নির্বাচন হতেই হবে। যে নির্বাচনে যে কারচুপিগুলি হতো,
এই নির্বাচন করেও কিন্তু কম লোককে মেরে ফেলে দেয় নাই বা অত্যাচার করে নাই শেখ হাসিনা, স্বৈরাচার হাসিনা। এই শুধু নির্বাচন, একটা সঠিক নির্বাচন আনার জন্য বিএনপি যে আন্দোলনটা করে গেল, এই জন্যে কিন্তু কম লোকজনকে তারা হচ্ছে বিভিন্নভাবে টর্চার করছে। তো আমি যেটা বলতেছিলাম, কাঁঠালের যে উদাহরণটা দিলাম, তো এই 20টা বছর ধরে কিন্তু তখন তো আমি কোনো দলকে দেখি নাই, তখন তো সব হাসিনার পা চাটতো। এই যে আজকে এনসিপির যে ছেলেপেলেগুলো দেখি, এরাও তো আমি দেখছি এরা আওয়ামী লীগ করতো, সারজিদ আলম থেকে শুরু করে এই যে ওর মধ্যে অনেকেই হচ্ছে এই তখন ওই জয় বাংলা তারা হচ্ছে ওই হলো তারা ওই শেখ হাসিনার পাচাটা ছিল, তার মধ্যে পাচাটা ছিল না, ছিল তো। তো তারা আজকে কি করে হুট করে এই যখন কাঁঠাল পেকে গেল, কাঁঠাল যখন পাড়ার সময় হয়ে আসলো, কাঁঠাল তো পারবে বিএনপি। আচ্ছা, বিএনপি ওই এনসিপি না আসলেও, ওই যারা নতুন ছাত্ররা তারা না আসলেও কিন্তু কাঁঠাল পড়তই, পেকে যখন গেছে 20 বছর ধরে বিএনপি যখন পাকাইতে পারছে, মার খেয়ে হোক আর যাই হোক, এই গণতন্ত্র বাংলাদেশে নিয়ে আসার জন্য যখন হচ্ছে বাংলাদেশকে গণতন্ত্র এবং ভোটের অধিকার নিয়ে আসার জন্য যখন বিএনপি শেষ পর্যায়ে নিয়ে আসছে, তখন তারা যা কী করলো, 10 দিন 20 দিন 30 দিনের মধ্যে একটা টকা মারলো কাঁঠাল। তো ওরা একা টকা মারে নাই, সবাই মারছে আর কি, পড়ে গেছে। এখন নিজেরা নাম ভাঙা চাঁদাবাজি করে খাইতেছে, এটা আমরা জানি। ওরা কিসের দল আর কিসের, ওরা যে সংস্কারের কথা বলে, ওরা যে রিফাইনের কথা বলে, ওরা কি রিফাইন করবে? আমি যদি নিজে অনেস্ট না হই, আমি যদি সৎ না হই, আমি যদি ঠিক ওয়েতে না চলি, তাহলে আমি কি করে দেশকে পরিবর্তন করব? আমি এনসিপিকে এই কথাগুলো বলতেছি। আমি যদি চাঁদাবাজি করে খাই, আমি যদি দেশের এখানে ওখানে বিভিন্নভাবে মানুষকে অসম্মান করি, আমি যদি হচ্ছে জনগণকে অসম্মান করে কথা বলি, আমি যদি একটা বড় বৃহৎ দল বিএনপি তাদেরকে তাদের নেতাদেরকে অসম্মান করি, তাহলে আপনারা কি রিফর্ম করবেন? আপনারা কি হচ্ছে বাংলাদেশের হচ্ছে আপনারা যে বলেন যে হচ্ছে 53 বছর এই হয়নি সেই হয়নি, বাংলাদেশের একেবারে এই ব্যবস্থা সাংবিধানিক ব্যবস্থা উল্টা মানে চেঞ্জ করে দিয়ে রিফর্ম করে তারপরে ভোট হবে, এইসব এগুলো আমরা বুঝি। যদি আপনারা অতই সৎ এবং ভালো হতেন, তাহলে আপনারা চাঁদাবাজি করে খাইতেন না। খালি চাঁদাবাজি না, আপনারা আরও অনেক কিছু করতেছেন। এগুলি কিন্তু ইতিহাস, আমি একটা কথা বলি, ইতিহাস কখনো চাপা থাকে না। আপনাদের ইতিহাস কিন্তু বাড়াচ্ছে এবং বেড়ে যাবে, কিন্তু বাড়াবে। আপনারা ভালো হয়ে যান। আমি এনসিপিকে বলতেছি, নাগরিক কমিটিকে বলতেছি, এই যে নাসির উদ্দিন, এ কিন্তু বাজে কথা বলে, আরও অনেকে বাজে কথা বলে। মারা পড়ে যাবেন, কিন্তু মারা পড়ে যাবেন আপনারা। আপনারা যেভাবে ভাষা কথা বলতেছেন, মনে হচ্ছে বাপটা দেশটা আপনার বাপের দেশ নাকি? ওটা হবে না কিন্তু, সাবধান হয়ে যান। বিএনপির বিরুদ্ধে ভাবে কথাবার্তা বলবেন না। আরেকটা কথা বলি, আর এদেরকে বুদ্ধি দিচ্ছে এই কিছু, আমি এর আগেও ভিডিওতে বলছি যে ওই এই এনসিপির যে যে যারা কথাবার্তাগুলো বলে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বা বিএনপির উপরে, এদেরকে এই বুদ্ধিগুলো ওরা তো মানে কাজে না হলেও কিন্তু কথা কিন্তু পটু, কিন্তু কথা এবে পটপট করে কথা বলতে পারে। সারজিদ আলম আরও কয়েকটা পাটোয়ারি মাটোয়ারি এরা কথাবার্তা কিন্তু পটু, এদেরকে এই কথাগুলো শেখা দেওয়া হয় তোতা পাখির মতো। এই কথাগুলো ওই যে ওইখানে আবার কিছু আবার অভিজ্ঞ লোক আছে না, যারা কোনো দলমল করে না, ওইখানে বসে থেকে ওই যে এরা এই বুদ্ধিগুলি দেয়, আর ওইভাবে কথাবার্তা এরা বলে। আর এদেরকে আরও কিছু লোক বুদ্ধি দেয়, আমি এর আগেও ভিডিওতে বলছি। সেটা হচ্ছে এই যে একজন আছে ফ্রান্সে বসে থেকে, একজন আছে হচ্ছে ওই যে জ্যাকব মেল্টন। এই যে এরকম কিছু কিছু বিদেশে যারা আছে, যে তারা তো এদেশে টিকতে পারে নাই, তারা এখন বিদেশে যা পড়ে আছে। একটা ফ্রান্সে বসে আছে এই লোকটা, এই পিনাকি, এই লোকটা, এর নামটা উচ্চারণ করতে আমার ঘেন্না লাগে। প্রথমে খুব আমি সম্মান করতাম, একেও সম্মান করতাম, জাকবকে সম্মান করতাম, আমি এদের সম্মান করতাম যখন আন্দোলন হচ্ছিল। কিন্তু এখন দেখতেছি যে এদেরও, এরাও হচ্ছে এরাও চায় না বাংলাদেশে একটা গণতন্ত্র, একটা সুন্দর গণতন্ত্র আসুক এবং সুন্দর একটা নির্বাচন হয়ে যাক, এবং বাংলাদেশ একটা স্টেবল একটা জায়গাতে যাক, এবং বাংলাদেশের মানুষগুলি একটু তো শান্তিতে থাকুক।
এরা চায় না, কারণ এরা তো দেশেই থাকে না, এরা বিদেশে থাকে। এরা এই ছাত্রদেরকে বুদ্ধি দেয় কখনো, এরা ছাত্রদের বুদ্ধি দেয় যে বিএনপির পেছনে লাগো, বিএনপি বড় দল, ভোটে গেলে চলে যাবে, এই জন্য ভোটগুলি দেরি হচ্ছে। এই যে খারাপ ভাষা কথাগুলি বলে যে বিএনপিকে, এই যে বিএনপি নেতা, এত বড় বড় নেতা যারা সারা জীবন এই গণতন্ত্রের লড়াই করে যেতেছে, শহীদ প্রেসিডেন্ট আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, এমনকি জিয়াউর রহমানকে নিয়েও কথাবার্তা বলে নাগরিক কমিটি এবং এনসিপির লোকজন। তোমাদের এত বড় স্পর্ধা কোত্থেকে হয়? তোমাদের এত বড় স্পর্ধা করতে হয়? তোমরা সেদিনকে সালপাল নাক টিপলে দুধ বাড়া। তোমরা কি করছো? তোমরা কি করছো? 20টা বছর ধরে বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী হচ্ছে লড়াই করে গেছে। প্রত্যেকটা নেতাকর্মী এখন পর্যন্ত তারা এখন তার নিজের অবস্থান খুঁজে পায়নি। এখন পর্যন্ত গণতন্ত্রের একটা ভোট নিয়ে আসতে পারে নাই। হ্যাঁ, তারা তো একটা সঠিক ভোটের জন্যই তো লড়ে গেছে। পঞ্চদশ সংশোধনী বাতিল করে দেওয়া হয়েছে, যে সংশোধনীর মাধ্যমে একটা সঠিক নির্বাচন হয়, সেটা স্বৈরাচার হাসিনা বাতিল করে দিয়ে গেছে। এটা রিফর্ম করতে হবে। বিএনপি তো এগুলিই বলে যে ছোটোখাটো যেগুলি আছে এগুলি করে দিয়ে, সে তো বলে নাই যে রিফর্ম করা যাবে না, তারপরে নির্বাচন দিতে। কিন্তু এমন করা যাবে না যে ওই দীর্ঘদিন ধরে একই কাহিনী চলতে থাকবে, একই বাজনা বাজতে থাকবে, আর ওই একই কাহিনী চলবে, আর তোমার চাঁদাবাজি করবে, আর এদিকে ভোটের দেরি হবে, আর তারপরে ভোট হবে, ওই আশা বিএনপি বসে থাকবে? বিএনপি বসে থাকবে না, বিএনপি ওরকম করবে না। তোমরা ভালো হয়ে যাও। আমি এনসিপিকে বলতেছি, তোমরা এই যে বাহিরের লোকজনের কথা শুনো, আবার এখানকার এই যে জ্ঞানী গুণীর কথা শুনো, এরা তো চাই না যে দেশে ভোট হোক। এরা চায় এদেশে ওই ডক্টর ইউনূসের তো বয়স হয়ে গেছে, তাকে ওই এখানে বসা রাখে, ওই আমি তাকে সম্মান রেখে বলতেছি, হ্যাঁ ঠিক আছে, উনি পররাষ্ট্র নীতিতে ভালো বোঝেন, কিন্তু ওনাকে যে পাম্পট্টি মাইরা এই যে আরও দীর্ঘ সময় রাখার জন্যে, যে তা কিছু কিছু লোকজন আমি দেখতেছি যে এতদিন থাকুন, এত বছর থাকুন, এই যে বলতেছে, ওগুলো বলে লাভ নেই। এটা ইন্টারিম গভর্নমেন্ট, এটা একটা অন্তর্বর্তীকালীন একটা সরকার, তাকে ভোট দিতে হবে, এবং ভোট অতি শীঘ্রই দিতে হবে। ভোট দিতে হবে। ভোটের জন্যই আমাদের লড়াই ছিল 20 বছরের। ভোটের জন্যই মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, মারা গেছে। আর ভোটের জন্যই শেখ হাসিনা কিন্তু এই বিএনপিকে অত্যাচার করে গেছে। তোমাদের করেনি। তোমাদের করছে কখন? যখন তার পতনটা নিশ্চিত হয়ে গেছে, এই নিশ্চিতটা করে গেছে বিএনপি, পড়ে যাবে ওই মুহূর্তে শেখ হাসিনা। তোমরা তখন এসে মাতব্বরি করতে চাও না? মাতব্বরি করতে চাও এখন এসে আবার বিএনপিকে গালাগালি। তোমরা তো অন্য দলকে গালাগালি করো না, বিএনপিকে কেন সারাদিন গালাগালি করো কেন? আর জ্যাকব মিল্টনকে আমি বলতেছি, তুমি থাকো আমেরিকায়, তুমি আমেরিকা থেকে আমার তারেক রহমান, আমাদের যারা আমাদের বিএনপির যে ধারক বাহক, যে বিএনপিকে এই যে গাইডলাইন দিয়ে, বিএনপিকে মেধা বুদ্ধি দিয়ে যে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছে, আন্দোলন সংগ্রাম সব কিছু, এই জ্যাকব মিল্টন এই তারেক রহমানকে এত বাজে, তারেক রহমান আমাদের মির্জা আব্বাস মির্জা, তারপর আমাদের যে আরও নেতৃবৃন্দ আছে কেন্দ্রীয়, তাদেরকে যে জ্যাকব মিল্টন যে বাজে বাজে কথাগুলো বলে, জ্যাকব মিল্টন তুমি থাকো আমেরিকা, ওখান থেকে বসে থেকে ওই গোলাবাজি করে লাভ নাই। ওখানে আমেরিকা বসে থেকে গলাবাজি করবে না। আমি একটা হুঁশিয়ার করে দিচ্ছি, আমরা বিএনপির কর্মী, গলাবাজি করবে না, গলা কিন্তু টেনে ছিঁড়ে ফেলে দেবো। আমার একটা নেতার বিরুদ্ধে যদি তোমরা কিছু বলো, আর আমার দেশে যদি এই ভোট বিলম্বিত করো, আমার দেশে যদি আমার দেশটাকে অস্থিতিশীল করো, আমার দেশের বিএনপির নেতারা চায় একটা সুষ্ঠু ভোটের মাধ্যমে গণতন্ত্র নিয়ে আসবে এবং দেশটা সুন্দর হবে, উন্নত হবে। এই ব্যাপারে যদি জ্যাকব মিল্টন এবং পেনাগি দুজনকে বলতেছি, তোমরা যদি করো, তোমাদের কোনোদিন যদি আমরা হাতের কাছে পাই, গলার টানে ছিঁড়ে ফেলে দেবো, তোমাদের গলা কত শক্তি বুঝায় দেবো। সাবধান হয়ে যা বলতেছি, আর একদিন বাজে কথা বলবে না। জ্যাকব মিল্টন, তুমি বহুত কথা বলছো, তুমি আর একদিন কথা বলবে না। বদমাইশি করো না ওখানে বসে থেকে থেকে।
আমার দেশের নেতা বা আমার সিনিয়র নেতাগুলোকে তোমরা গালাগালি করো, পিনাকেও গালাগালি করে, আর এই ছেলেপেলে বুদ্ধি দাও, বুদ্ধি দিয়ে কোনো লাভ নাই। এগুলি করবে না, আজকে ভদ্রভাবে বললাম। এরপরে কিন্তু তোমাদের পালে কিন্তু তোমাদের খবর আছে বলে দিচ্ছি। তোমরা কিন্তু এই দেশকে অস্থিতিশীল করতেছো কিন্তু। আর এটুকুই বলতেছি। আর বিএনপি নেতৃবৃন্দ বলতেছি, আপনারা এ ব্যাপারে সাবধানে থাকেন। এই শালা বিদেশি এই যে কয়েকটা বদমাশ আছে, এই যে সাংবাদিক নাকি কি, এখান থেকে চাপাবাজি মারে, খালি চাপাবাজি মারে, ছেলেবেলাতে উস্কানি দেয়, একবার উস্কানি দেয়, একবার ওই ছাত্রদের একবার উস্কানি দেয়, আরেকবার হচ্ছে জামাতকে দেয়, আবার কখনো ইন্ডিয়াকে দেয়, কখনো এক দেয় অক দেয়, দিয়ে একটা দেশের মধ্যে একটা ভেজাল পাকে। তাছাড়া এতদিন আমার তো মনে হয় নির্বাচন হয়ে যেত। এগুলো করবে না, পিনাকেও বলতেছি তোমরা এগুলো করবে না, জাকবকেও বলতেছি তোমরা এমন করে মানানো হয়নি, ফাটা বেলা দেবো কিন্তু বলে দিচ্ছি। বিএনপির আর একটা নেতার বিরুদ্ধে কিছু বললে তোমাদের কিন্তু খবর আছে বলে দিচ্ছি, করবা না। আর এনসিপিকেও বলতেছি, তোমরা ওই রিফর্ম করে আন্দাজ চাঁদাবাজি করবে না। তোমরা চাঁদাবাজি করতে করতে অনেক দূর চলে গেছো। আর আমি লাস্টে বলি, আমি খুব শ্রদ্ধার সাথে বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলি যে আপনি দ্রুত নির্বাচন দিয়ে যান, দিয়ে আপনার গদি ছেড়ে চলে যান। আপনার কাজ যেটা না, আপনার ভোটের মাধ্যমে দেখে আসেন নাই, আপনার দ্রুত ভোটটা দিয়ে এখান থেকে চলে যান। ভোটে যে আসবে সে দেশ চালাবে। আর এনসিপিকে বলতেছি, এনসিপি প্রত্যেকটা আমি তাদেরকে বলতেছি, ওই 20-30 দিনের ওই আন্দোলন দিয়ে এই দেশ কখনো স্বাধীন হতো না। কাঁঠালটা পাকাইছে কিন্তু বিএনপি 20টা বছর ধরে। লাস্টে এসে চাঁদাবাজি করতে মাস্তানি মারতেছ, মাস্তানি মারো না। বিএনপির রূপ তোমরা এখনো দেখো নাই। বিএনপি জাগলে কিন্তু তোমাদের খবর থাকবে না কিন্তু, বলে দিচ্ছি। আর আমি ইউনূস স্যারকে বলতেছি, আপনাকে দেওয়া হয়েছে ভোট করার জন্যে, এইভাবে দেশ বিদেশ ঘুরে ঘুরে আপনি সময় নষ্ট করতেছেন, এগুলি করবেন না। এগুলো বাদ দিয়ে নির্বাচন দিয়ে দেন, তাতে নির্বাচন দিয়ে জনগণের অধিকার জনগণের হাতে দিয়ে দেন। এদেশে পাম মারার লোক বহুত আছে, পাম মারার বহুত লোক আছে। আমরা গণতন্ত্র চাই, আমরা ভোটবিহীন কোনো সরকার চাই না, আমরা ভোটবিহীন কোনো সরকার চাই না। ভোট দিয়ে দেন, যে আসবে আসবে। আমি আবারও আমি আমার নেতৃবৃন্দ, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ এবং আমাদের শ্রদ্ধেয় আমার রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাই, যিনি আমাদের নাটোরের প্রাণ, যিনাকে ছাড়া নাটোরের বিএনপি এক মুহূর্ত চলে না, তাকে আমি আবারও শ্রদ্ধা সালাম জানাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমার প্রাণ ঢালা অভিনন্দন জানাই, সুস্থ হয়ে উঠুন এবং দেশের গণতন্ত্র জন্য তিনি কাজ করবেন। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার জন্য দোয়া রাখছি, সে আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। এবং তারেক রহমান, আমাদের শ্রদ্ধেয় যে ভবিষ্যৎ দেশনায়ক তারেক রহমান, তাকে আমি আমার শ্রদ্ধা জানাই দিছি। তো আমি একটু তারেক রহমানকে একটু কথা বলবো শ্রদ্ধার সাথে। তিনি যেহেতু আমাদের বিএনপির অভিভাবক বর্তমানে, তিনি সব কিছু। তো আপনি আপনি আমি জানি আপনি অনেক সুশীল এবং অনেক ভদ্র আমাদের একটা মার্জিত একজন নেতা। কিন্তু আমি ছোট্ট একটা কর্মী হিসেবে বলতে চাই যে আপনার মুখের দিকে কিন্তু তাকা থাকে আমাদের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দগুলো আছে, মির্জা আব্বাস বলেন, আর হচ্ছে ওই মির্জা আব্বাস বলেন, আর হচ্ছে যারাই থাকুক, মির্জা ফখরুল বলেন আর যাই বলেন, তারা কিন্তু আপনার মুখের দিক তাকা থাকে যে আপনি যেটা বলবেন তারা সেটাই পালন করে। তা আপনি যদি নিজে ভেঙে পড়েন, মানে আপনার কথাবার্তাগুলো এত স্লো মাইন্ডেড হয়ে যায়, তাহলে কিন্তু এই নেতৃবৃন্দগুলো সাহস পাবে না। কাজেই আমি তারেক রহমান আমাদের নেতাকে বলি
যে একটা নেতাকে অনেক সময় শক্ত হতে হয়। আপনি প্লিজ আপনি একটু শক্ত হন। এই যে লোকগুলি যে কথাগুলো বলে, জাকব ম্যাটার ফালতু একটা লোক, তৃতীয় শ্রেণীর লোক। এই যে এনসিপির আর তৃতীয় শ্রেণীর ছেলেপেলে, এরা যে বাজে বাজে কথাগুলো বলে বিএনপিকে, আপনাকে একটু শক্তভাবে কথাবার্তাগুলো বলতে হবে। শক্তভাবে আপনি হাল ধরে আছেন, এটা আপনার স্যালুট জানাই, কিন্তু আরেকটু শক্ত হতে হবে। আপনি শক্ত হলে আপনার কর্মী, আপনার এই যে কেন্দ্রীয় নেতা, আমাদের যে গ্রাম পর্যায়ের নেতা পর্যন্ত সবাই একটু শক্ত হবে, শক্ত হতে হবে, শক্ত হতে হবে, শক্ত হতে হবে। এবং বিএনপি শক্ত আছে, আরও শক্ত হবে এবং বিএনপি ক্ষমতা যাবে। তো আমি প্লিজ আপনাদের সবাইকে আমি আবারও স্যালুট জানাই, শ্রদ্ধা জানাই। এবং আমার নাটোরের যে রুহুল সালদ দুরু ভাই, তাকে আমি আবারও শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে আমি এখানে আমার বক্তব্য শেষ রাখছি। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই ভালো থাকবেন, এবারে আমি আমার কথা রাখছি।